সম্মানিত নেতৃবৃন্দ এবং শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন যে বাংলাদেশে হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এটাকে আমি উত্তাপ বলতে চাই না, এবং প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে কিছুটা বিভ্রান্তিকর বক্তব্য আসছে এবং আমাদেরকে কেন্দ্র করেও কিছু কিছু বক্তব্য আসছে। সে কারণেই আমরা আজকে অনুভব করেছি যে আপনাদের কাছে যে সমস্ত বক্তব্য আসছে সেই সমস্ত ব্যাপারে আমাদের স্ট্যান্ডিং কী হবে সেটা ক্লিয়ার হওয়া দরকার, এবং আমরা বা এই জাতি কী চাচ্ছে, জাতির কল্যাণের জন্য কী করা উচিত আমাদের দৃষ্টিতে সেই বিষয়টাও আপনাদের কাছে আমরা পেশ করতে চাই এবং আপনাদের মাধ্যমে এই জাতির কাছে পেশ করতে চাই। আমরা একটি কথা শুনতে পাচ্ছি যে সরকার এক ধরনের কম্প্রোমাইজিং অ্যাটিটিউডে আজকের যে বার্নিং ইস্যুগুলো সেগুলো হ্যান্ডেল করার জন্য চেষ্টা করছে, এবং তাদের বক্তব্য হচ্ছে কিছুটা আপনাদেরকে সন্তুষ্ট করব, কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করব, কিছুটা অন্যদেরকে সন্তুষ্ট করব। তো এরকম একটা পদক্ষেপ। তো এটা তো কোনো হালুয়া রুটির ভাগাভাগির কোনো বিষয় নয় যে আপনারাও কিছু হালুয়া দিলাম, অন্যদেরকেও কিছু হালুয়া দিলাম। হালুয়ার পরিমাণটা আপনারা বেশি পাবেন, রুটির পরিমাণটা ওরা একটু বেশি পাবে। এটি হচ্ছে জাতির ভাগ্য পরিবর্তনের কতিপয় ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা দেখেছেন যে 56 বছরে এ রাজ্যের গভর্নেন্সে কোনো ধরনের পজিটিভ কোনো পরিবর্তন হয়নি। দল পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্র পরিচালনার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতিগত এবং মৌলিকভাবে কোয়ালিটির কোনো চেঞ্জ 54 বছরে হয়নি। যারাই ক্ষমতায় গিয়েছেন তারাই প্রায় একই ধরনের দলীয়করণ, আত্মীয়করণ, আত্মীকরণ, লুটপাট, টেন্ডারবাজি, সাদাবাজি, নিজের দলদেরকে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া, টাকা পাচার, নির্যাতন অপোজিশনের উপরে, এগুলো চলেই আসছে। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন অন্য দলগুলোর উপরে নির্যাতন চলছে, যখন অন্য কোনো দলও ক্ষমতা ছিল তার বাইরের লোকদের উপরে কম বেশি নির্যাতন চলেছে। 54 বছর পরে এই ধরনের কোনো পরিবর্তন এর আগে হয়নি, কিন্তু এবার একটি জনসম্পৃক্ত বা সকল মানুষের অংশগ্রহণে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ, জালেম, হত্যাকারী, লুটপাটকারী, বিদেশের আনুগত্যকারী, সার্বভৌমত্ব বিক্রিকারী, এরকম একটি ফ্যাসিস্ট সরকারকে সকলে মিলে, সাংবাদিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, গরিব, উপরতলা লোক, সাধারণ মানুষ, সবাই মিলে আমরা এমন এক অভূতপূর্ব পরিবর্তন আমরা এনেছিলাম, যার মাধ্যমে মানুষ এটা আশা করেছিল যে এইবার কমপক্ষে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন হবে। কিন্তু এক বছরের মাথায় এসে আমরা অত্যন্ত হতাশভাবে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আদর্শিক, চরিত্রগত বা গুণগত খুব বেশি পরিবর্তন হচ্ছে, এটা আমরা দেখি না। আমরা নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে প্রদান করি একটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা সকলে মিলে করেছিলাম, এবং ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যে কোনো একটি রাষ্ট্রপ্রধান হিসাবে কোয়ালিটি, নৈতিকতা, সততার দিক থেকে উনি অনন্য, এবং সেটা নিয়ে এই এক বছর এটা প্রমাণ করেছেন। অনেকের ব্যাপারে, ক্ষমতার কাছাকাছি লোকদের ব্যাপারে আমরা নানা অভিযোগ পেলেও ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের চিফ অ্যাডভাইজার, তার ব্যাপারে নৈতিক এমন কোনো অভিযোগ আমরা এখনো পাইনি।
এবং আমি মনে করি যে উনি সিনসিয়ারলি 3টি কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন, যেটা পুরানো কথা আপনারা জানেন। প্রথম যেটা, সেটা হচ্ছে উনি কিছু পরিবর্তন আনবেন, গুণগত পরিবর্তন আনবেন, এবং সেই জন্য উনি রিফর্মস কমিটি করেছেন, এনসিসি করেছেন, পরে ন্যাশনাল কনসেনসাস কমিটি করেছেন, এবং সেটাকে কেন্দ্র করে আমরা সকল দল যারা আজকে ক্রিয়ারত আছেন বা 24 জুলাইতে যারা আন্দোলন করেছিলেন, ছোট বড় 2 জনের পার্টি, 3 জনের পার্টি, বিশাল বড় পার্টি, মাঝ ধরনের পার্টি, আমরা সকলেই মিলে কিন্তু সেখানে কন্ট্রিবিউট করেছি। এবং সেই কারণে 31টা দল সেই কনসেনসাস কমিটির মিটিংয়ে আমরা ইনভাইটেড ছিলাম, আমরা কাজ করেছিলাম। অনেকে আমাদেরকে মাঝে মধ্যে বলতো যে এমন দল নিয়ে আপনারা বসছেন যিনি তার সেক্রেটারির নাম বলতে পারবে না। আমরা বলেছি এটা ঠিক হতে পারে আপনার বক্তব্য, কিন্তু উনি যদি একজনই হন একটি দলের, তো তিনি তো কিছু কন্ট্রিবিউট করেছেন। সুতরাং জুলাই মুভমেন্টে একজনও, এক দলে একজন হলেও যারাই কন্ট্রিবিউট করেছে, একটা স্লোগান দিয়েছে, কাউকে একটু পানি দিয়েছে, আমরা সকলকে রিকগনাইজ করে দেশের একটা সার্বিক পরিবর্তন আনার জন্য আমরা কিন্তু একটা সংস্কার কমিশনের অধীনে কয়েক মাস ধরে আমরা কাজ করছি। এবং আপনারা প্রায় সকলেই সকালবেলা যেতেন, আবার রাত পর্যন্ত সেখানে থাকতেন, আমাদের ব্রিফিং নিতেন, টেলিভিশনে ব্রডকাস্ট করা হয়েছে। এবং একটা নীতিগত কনসেনসাস পর্যায়ে আসার জন্যই তো মাসের পর মাস লাগছে। ব্যাপারটা যদি এমন হতো যে পার্টি যেটা বলে সেটাই ঠিক এবং সেটার উপরে একটা গণভোট হবে, তো তাহলে তো আমরা বলতাম সব পার্টিকে যে আপনারা কী কী চান লিখে দেন, সব পার্টির লিখার উপরে একটা গণভোট হবে। তো সব পার্টি লেখার উপরে যদি একটা গণভোট হইতো, এক পার্টি একটা লিখতো, তো আসলে কোনটা সিদ্ধান্ত হইতো, গণভোটের রায় কী হইতো? ইটস ইম্পসিবল। সেই জন্যই যে সকল দল মিলে আলাপ আলোচনা করে, কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে, এক একটা অন্য গ্রহণ করে, যেটা আমরা একটা কনসেনসাসে ঐক্যমত্যে এসে পৌঁছেছিলাম, সিদ্ধান্ত হয়েছে, দ্যাট ওয়াজ দি ফাইনাল অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অফ দি কনসেনসাস কমিটি। আমি আরেকদিন আপনাকে দেখাইছিলাম যে কনসেনসাস কমিটির ভিতরে দেখা যায় 29টা দল একমত হয়েছে, 2টা দল দ্বিমত পোষণ করেছেন, 26টা একমত হয়েছে, 5টা দ্বিমত করছে। ইটস ন্যাচারাল। সিদ্ধান্ত হওয়ার প্রক্রিয়া তো এটাই যে মেজরিটি যেটা, আমরা কিন্তু এখন মেজরিটিতেই এবার নেইনি, আমরা মোর দেন 2/3 যারা একমত হয়েছে তারটাকেই সিদ্ধান্ত হিসেবে দিয়েছি। কোশ্চেন আছে নোট অফ ডিসেন্টের ব্যাপারে। ইয়েস, নোট অফ ডিসেন্টও সারা দুনিয়ায় প্রচলিত দ্বিমত পোষণের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা ব্যক্তি দিতে পারেন, দলও দিতে পারেন। সেই হিসাবে যাদের যে দ্বিমত ছিল তার সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি ঘটনাও নাই, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি এই জন্য যেহেতু এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করছে। আমি অনেক বুদ্ধিজীবীকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ডিসেন্ট সহ গণভোটের কোনো নজির আছে কিনা। অনলাইনে তারা যতটুকু জানতে পেরেছে কালকে আমাকে বলেছে নোট অফ ডিসেন্ট সহ কোনো গণভোটের কোনো নজির সারা দুনিয়াতে এখন পর্যন্ত নাই। কারণ নোট অফ ডিসেন্ট হচ্ছে একটি ব্যক্তির অথবা একটি দলের তার দ্বিমত থাকার বিষয়, কিন্তু সিদ্ধান্ত তো হচ্ছে যেটা মেজরিটি নিয়েছে, 2/3 নিয়েছে, 3/4 নিয়েছে, যেটা হচ্ছে সেটা। সুতরাং বিএনপি নোট অফ যখন ডিসেন্ট দিয়েছে আমরা কোনো আপত্তি করিনি। আমি এবং বিএনপির প্রতিনিধি আমরা দুজন কিন্তু এক সোফায় বসতাম। অ্যারেঞ্জমেন্টটা এমন ছিল যে একটা সোফায় 2 জন জামাত এবং বিএনপির প্রতিনিধি, তার পাশে আর একটা সোফায় আমাদের সাথে সঙ্গে ছিল তারা, আপনারা দেখেছেন। বিএনপির প্রতিনিধি যখন নোট অফ ডিসেন্টের কথা বলতো অনেক সময় আমি এক সাপোর্ট দিতাম যে ঠিক আছে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে, ইউ ক্যান রেকর্ড ইট। কিন্তু নোট অফ ডিসেন্ট তো ওনাদের দলের একটা আলাদা বিষয়, একটা কনসেনসাস কমিটির সিদ্ধান্তের সাথে হ্যাজ নো রিলেভেন্সি, মানে এটার কোনো প্রাসঙ্গিকতা নেই। এবং আমি আবার রিপিট করছি, দুনিয়ার কোথাও নোট অফ ডিসেন্টের উপরে গণভোট হয় নাই। আজকে আমি আপনাদের মাধ্যমে এই তথ্য দিচ্ছি।
ওনারা যদি রেকর্ড দেখাতে পারে আই উইল উইথড্র মাই পজিশন। এখন বিএনপি কিন্তু সংস্কারের প্রথম থেকেই তারা কিছুটা অনগ্রাহী ছিল, অনেক বিষয়ে তারা দীর্ঘদ্বিমত করেছে, এবং আমার ধারণা আমরা সকলে মিলে যে পরিমাণ কথা বলছি, বিএনপির প্রতিনিধি একাই কনসেনসাস কমিটিতে সেই পরিমাণ কথা বলছে, আপনারা দেখছেন। সব কিছু মিলে একটা সুন্দর এন্ড হয়েছিল, এবং বিএনপি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিএনপির মাননীয় মহাসচিব এবং বিএনপির আরেকজন স্ট্যান্ডিং কমিটির সদস্য দুজনেই সিগনেচার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে তারা উপস্থিত ছিলেন, তার পাশে আমাদের সিট ছিল। আমরা স্বতঃস্ফূর্ত হাসি খুশি ঠাট্টা জোক সিরিয়াস টক সব কিছু মিলে ওখানে ছিলাম, অ্যান্ড উই সাইন্ড ভেরি গ্ল্যাডলি, ভেরি স্পন্টেনিয়াসলি, ভেরি ন্যাচারালি, এবং উইথ দ্য ডিসিশন অফ দি পার্টি। এখন বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে আবার সেখানে নতুন আলোচনা হয়েছে, কনসাস কমিটিরা করেছেন, ওনারা কিছু বলেননি। হঠাৎ করে দেখলাম যে বিএনপি ফোঁস করে উঠছে, এবং মানে অগ্নিশর্মা মূর্তি হঠাৎ আমরা তো একটা বিস্মিত হয়েছি যে হঠাৎ কী হয়ে গেল, রাতে কী স্বপ্ন দেখলেন, এবং স্বপ্নের পরে এসে ওনারা এটা কী রিয়েক্ট করলেন। রিয়েলি আমি পার্সোনালি আমি এখনও বিস্মিত। হোয়াট ইজ দ্য রিজন? 2 নম্বর কথা হচ্ছে, ওনারা যদি পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করেন, দে ক্যান ডু দিস, কিন্তু এখানে জামাতের সাথে তো কোনো সম্পর্ক নেই। এটা তো কনসেনসাস কমিটি বিএনপি, সরকার বিএনপি, এখানে বিএনপি জামাত তো কোনো পয়েন্ট না। জামাত জামাতের জায়গায় আছে, ওনারা ওনাদের জায়গায় আছে। আমরা বুঝে শুনে যেহেতু সিগনেচার করেছি, আমরা দ্বিমত পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের। ওনারা হয়তো সিগনেচার আগে ঠিকমতো বুঝে শুনে করে নাই হয়তো বা, তো পরে যখন বুঝটা আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা বিরোধিতা করছেন, তো করেন। কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতা সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করেছে। আপনারা দেখেন ওনাদের কথার ভিতরে অনেক কন্ট্রাডিকশন আছে। মাঝে মধ্যে যখন পত্রিকা আসছিল যে বিএনপি সংস্কার চায় না, তখন ফখরুল ইসলাম সাহেব প্রায় 2 মাস আগে এক বক্তৃতা বলছেন সংস্কারের বাবা হচ্ছে বিএনপি। আপনাদের নিশ্চয় জানা আছে, বাবা শব্দটা বলছেন। তো এরকম যদি বহু কিছুর বাবা হইতে চায়, সন্তানের বাবা, সংস্কারের বাবা, আমাদের তো কোনো আপত্তি নেই। বাবার দায়িত্ব পালন করতে পারলে উনি অনেকজনের বাবাই হইতে পারেন। একদিকে সেক্রেটারি জেনারেল বলছেন সংস্কারের বাবা বিএনপি। 2 দিন আগে ওনাদের আরেক নেতা, প্রাক্তন বেসামরিক ব্যক্তি, সামরিক ব্যক্তি আপনারা জানেন, উনি বলছেন সংস্কারের কোনো প্রয়োজনও নেই। পত্রিকা দেখছেন না? আচ্ছা, আমি সব পত্রিকার কাটিং আনছি, ওনাদের বক্তব্য, এটা আমারগুলো না, পত্রিকা যেগুলো আসছে। তাহলে একজন বললেন যে সংস্কারের বাবা বিএনপি, আরেকজন বলছেন সংস্কার দরকার নেই। এখন আমরা কোনটাকে বিশ্বাস করব? ওনারা বললেন যে জামাত ইসলামী কি করছে, মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে। এখন কোনটা আমরা মিথ্যা কথা বললাম, এই কথাটা তো আমাদের জানার একটা অধিকার আছে। আপনারা না, যেহেতু আমরাই মিথ্যা বলছি বলতেছে, তাহলে কোনটা মিথ্যা বললাম এ কথা আমাদের জানার অধিকার আছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবেন। আরেকজন বলছেন যে জামাত ইসলামী প্রতারণা করে আমাদেরকে বেকায়দায় ফেলে দিছে। তো ওনারা বেকায়দায় পড়ছেন কিনা এটা আমরা জানি, এটা ওনারা বুঝতে পারেন, কিন্তু আমাদের কোন কথার কারণে ওনারা বেকায়দায় পড়ে গেলেন এটাও আমরা টের পাচ্ছি না, কারণ আমরা এমন কিছু করতেছি না যে ওনারা বেকায়দায় পড়ে যাবে। তা আমি মনে করি এগুলো ওনাদেরকে এখানে পরিষ্কার করা দরকার। ওনারা এখন একজন এক চ্যাপ্টার নিচ্ছেন জামাতের বিরুদ্ধে, সেক্রেটারি জেনারেল এক চ্যাপ্টার, স্ট্যান্ডিং কমিটি আরেকজন আরেক চ্যাপ্টার। ওনাদের আরেক নেতা বলছে যে জামাত ইসলামীকে ব্যান করা উচিত। ঠিক আছে না? খুব ভালো। তো জামাত ইসলামীকে যদি 91 সালে
বিএনপি যে সরকার গঠন করছিল তার আগে ব্যান্ড করতো, বা জামাত যদি তখন ব্যান্ড থাকতো, বিএনপিতে বোঝা গেলো ব্যান্ড চাচ্ছে, তো তখন যদি ব্যান্ড থাকতো জামাত ইসলামী, তাহলে ওনারা 91 সরকার গঠন করতেন কীভাবে? কারণ জামাতের সমর্থন নিয়েই তো সরকার গঠন করছে, তো জামাত ব্যান্ড থাকলে তো আর তাহলে 91 সরকার কীভাবে গঠিত হইতো জামাত ব্যান্ড থাকলে? আমি ওনাদের কাছ থেকে এই ক্লারিফিকেশনটা চাইতেছি। আপনাদের খেয়াল আছে না, জামাত ইসলামী তখন 18 আসন আমরা পেয়েছিলাম, কোনো দলে মেজরিটি পায়নি। তখন ম্যাডাম খালেদা জিয়া জামাত ইসলামীর কাছে অ্যাপ্রোচ করেছিলেন বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য, সরকার গঠনের জন্য। আমরা বঙ্গভবনে গিয়ে চিঠি দিয়ে বিএনপিকে সমর্থন দেওয়ার পরে বিএনপি মেজরিটি হয় এবং সরকার গঠন করে। আচ্ছা, সেটাও নিঃস্বার্থ হতে পারে, উদাহরণ যারা বলছে সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে জামাত যদি ব্যান্ড থাকতো, 18 সিট না যোগ হইতো বিএনপির সাথে, তাহলে বিএনপি কি সরকার গঠন করতে পারতো? পারতো না। তো তাহলে বিএনপি যদি 91 সালে সরকার গঠন করতে না পারতো, আজকে বিএনপি কি অবস্থায় আসতে পারতো? বিএনপির ইতিহাস তো এরকম হতো না, হয়তো ভিন্ন হইতো। তখন আওয়ামী লীগ আবার সরকার করতো, তারপরে কি হইতো, এটা কাল্পনিক, এখন তো আমরা বুঝছি না। তাইলে বিএনপি নেতারা এমন কথা বলেন, যে কথা যদি সত্য হয় বা সত্য হইতো, তাহলে বিএনপির নিজস্ব পজিশনেরও একটা হুমকির ভিতরে পরিচিত, সরকার করতে পারত না। কথাটা কি আমি বুঝাতে পারছি আপনাদের? আমি 91 সালে সরকার গঠনের পরে ওমরায় গিয়েছিলাম, তো সেখানে লোকেরা আমাকে ধরছে যে আপনারা মহিলার নেতৃত্বকে সমর্থন দিলেন কেন? কারণ খালেদা জিয়ার নেতৃত্বে তো এটা তো একটা বেকায়দা প্রশ্ন। তা আমি বললাম যে আমরা তো পুরুষেরও দাঁড়িয়েছিলাম, কিন্তু এদেশের মানুষ তো দুইটা বড় দলকে বেশি আসন দিয়ে, মাত্র 18 আসন দিয়ে পাশ করিয়ে জামাত ইসলামীকে তো আত্মাইয়ুতে বসে রাখছে। আত্মাইয়ুত বুঝেন তো, নামাজ শেষ করার আগে যে আমরা পড়ি বসে, তো জামাত তো আত্মাইয়ুতে বসে দিয়েছে মানুষ, দুই পক্ষে দুই মহিলা। এখন আমাদের অবস্থা ছিল এরকম যে আমরা যদি মহিলার দিকে না তাকাই, তাহলে আজীবন আত্মাইয়ুতে বসে থাকতে হয়, সালাম ফিরাতে পারি না। তো আরেকটা হচ্ছে কোনো রকমের ডান দিকে তাকাইয়া সালাম ফিরাইয়া আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে? তো আমরা 91 সালে ওই আত্মাইয়াতু থেকে নামাজ শেষ করার জন্য বিএনপির দিকে সমর্থন দিয়া তো আমরা এই সরকারটা গঠন করে দিয়েছি। তো এই জন্য বলছি যে বিএনপি যে বলছে জামাতকে ব্যান্ড করতো, জামাত যদি 91 আগে ব্যান্ড হতো, তাহলে বিএনপি কীভাবে সরকার গঠন করতো জামাতের সহযোগিতায়, এই ব্যাখ্যাটা আমি ওনাদের কাছ থেকে চাই। আজকে আমাদের বেশি কথা না, আমাদের বন্ধুরা যেটা বলে সেটার ব্যাপারে আমরা একটু ক্লিয়ার হতে চাইতেছি। এরপরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, এই আন্দোলনে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা কে করছে, যে কারণে আজকে এই পরিবর্তন, যে কারণে আছে আরেকটা সরকার গঠনের চিন্তা, নির্বাচনের চিন্তা। আমাদের তো সিনিয়র 11 জন নেতাকে হত্যা করছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপির এমন কোনো সিনিয়র নেতাকে কি ফাঁসি দিছে? তাহলে ফাঁসিটা খাইছি আমরা, প্রফিটটা আর প্রফেশন নিছে বিএনপি। তো তারপরে তো আমরা কিছু বলি না, কারণ আমরা তো একটা সিভিলাইজড পলিটিক্যাল পার্টি, আমরা কারো উপকারকারী খোটা দিই না। কিন্তু যা উপকার পাইছে এবং যা গভর্নমেন্ট ফর্ম করছে, যারা আমরা হেল্প করলাম, হে আবার আমাদেরকে উল্টা কথা বলতেছে। তো এটা কি রাজনীতির সংজ্ঞা, রাজনীতির আভিজাত্যে, রাজনীতির কালচারে, রাজনীতির ক্যালকুলেশনে, অথবা রাজনীতির আপনার যে এনভায়রনমেন্ট, সেটা কি এটা পড়ে? এরপরে যেটা সেটা হচ্ছে ফখরুল সাহেব একেবারে আরও এখন থেকে 56 বছর আগে গেছেন। আচ্ছা, তো ওনারা যখন আমাদের সাথে একসাথে বসবাস করছেন, তো সে সময় বিষয়টা এমন ছিল না, এটা খুব লজ্জাস্কর। আমি আওয়ামী লীগ লোকদেরকে বলতাম যে ভাই, আমরা একসাথে আন্দোলন করছি বিএনপির বিরুদ্ধে, তোমাদের পাশে নিজামী সাহেবের ছবি আমি 28 অক্টোবর দেখাইছিলাম জনসভার ভিতরে, হাসিনা নিজামী একসাথে বসে আছে।
তো তখন তোমরা জামাতকে হালাল মনে করছো, এখন যে উল্টা কথা বলো, একটু লজ্জা থাকা উচিত না? যে মানুষ তো দেখতেছে যে এরা কিন্তু আগে একসাথে খাইছে, একটু পরে উল্টো পাল্টা কথা বলতেছে। শোক লজ্জা হইলেও থাকতে হইব যে আমি একসময় ব্যবহার করেছি, এখন আমি উল্টা বলছি। তো বিএনপি যদি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দেয়, বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে, তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের পোস্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না। তাহলে বিএনপি ততক্ষণ বিএনপি যতক্ষণ তারা আওয়ামী লীগ বিএনপি লড়াইতে থাকে। যখন জামাত এবং বিএনপির সাথে যে কোনো কারণে মতপার্থক্য হয়, তখন বিএনপি কিন্তু আওয়ামী লীগের নেগেটিভ এবং আওয়ামী লীগের চেয়ারে বসে জামাতের বিরুদ্ধে কথা বলে। এটা আমি মনে করি যে রাজনৈতিক সততার অভাব। রাজনীতিতে মিনিমাম সততা থাকতে হবে। এখন কোনো দল যদি মনে করে যে আমরা জনগণকে যাই কন্টেন্ট দেই না কেন, আমরা ক্ষমতায় এসে চাঁদাবাজি করব, এখানে আমাদের সততার প্রয়োজন নেই। আমরা ক্ষমতায় এসে বা আমরা যদি সুযোগ পাই আমরা দখল করে ফেলব, এখানে সততার কোনো প্রয়োজন নেই। আর একইভাবে তারা যদি রাজনীতিকেও সেইভাবেই চিন্তা করেন যে আমরা রাজনীতিতেও কোনো সততা মেনটেন করব না, আমরা প্রয়োজন হলে একসাথে থাকবো, প্রয়োজন হলে একসাথে খাবো, প্রয়োজন হলে একসাথে ঘুমাবো, প্রয়োজন হলে একসাথে ট্রেন চড়ব, প্রয়োজন হলে একসাথে মন্ত্রী পরিষদেও থাকব, প্রয়োজন হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইলেকশনও করব, আবার যখন প্রয়োজন হবে আমরা সততার পরিচয় না দিয়ে তাদের বিরুদ্ধে ওই ইস্যুগুলো নিয়ে গালিগালাজ করব, যে ইস্যুগুলো ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র তাদেরকে চিহ্নিত করতে চায়। এইটাই যদি রাজনীতির ক্যারেক্টার হয়, দলগুলোর ক্যারেক্টার হয়, তো তাহলে 54 বছরের যে সাফারিংসটা, এটা কি জনগণের জন্য? নো। জনগণের ভুল সিদ্ধান্তের জন্য? নো। 54 বছরের জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটি পলিটিক্যাল পার্টিস, দি করাপ্ট পলিটিক্যাল লিডার্স, অকৃতজ্ঞ রাজনীতিবিদ, যখন যা তখন তা, এরকম চরিত্রের রাজনীতির নেতৃত্ব আজকে বাংলাদেশের এই সকল ক্রাইসিসের জন্য প্রধানত রেসপন্সিবল বলে আমরা মনে করি। জামাত ইসলামী কখনোই মুনাফিকি করে না, জামাত ইসলামী কখনোই কারোর সাথে কোনো প্রতারণা করে না। এটা কেউ যদি খুবই ডকুমেন্টেড, আমি ডিবেটে রাজি আছি। যারা জামাত ইসলামকে এরকম শব্দ নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে, অথবা তারা যদি কোনো দলের প্রতিনিধিত্ব করেন, সেইভাবেও আমরা ওপেন ডিবেট করতে রাজি আছি যে আমরা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পাবলিকলি আমরা ওপেন এ নিয়ে চ্যালেঞ্জ করতে চাই। আমি সর্বশেষ কথা যেটা বলতে চাই যে গণভোট ইস্যুতে বিএনপি বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হইতে হবে। আমি গতকাল বা পরশু বলছি প্রতিদিনই যে গণভোট এক ধরনের বিষয়, আমাদের সংস্কার নিয়ে আমরা যে কোনো সময় সংস্কার আমরা করতে পারি। কোনো একটি গভর্নমেন্ট তার মাঝখানে সংস্কার করতে পারে, কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে এবং সেখানে গণভোট আবার হইতে পারে। কিন্তু জাতীয় নির্বাচন তো 5 বছরের একটি বিশেষ নির্বাচন, ক্ষমতা পালাবদলের নির্বাচন, দুটোর চরিত্রই ভিন্ন। এখন আমাকে অনেকে বলে যে তাহলে বিএনপি এত সিরিয়াস ছিল কেন? 3টি কথা বলছেন তারা। একটা কথা বলছেন গণভোট করতে হলে অনেক টাকা খরচ হবে। টাকা তো কিছু খরচ হবে, অনেক হবে না, কিছু খরচ হবে। এবং একটা জাতির পরিবর্তনের জন্য যে টাকা খরচ হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি সাদাবাজ দখলবাজদের সুবিধা করার জন্য আমি ভিন্ন প্রক্রিয়া অ্যাভয়েড করে যাব, সেটা ভালো হবে। আমি এটা বলতে চাইছিলাম আজকে। তো আমি খুব ধন্যবাদ জানাই, অন্য এক বক্তব্য দেখলাম পত্রিকা এসে গেছে, আমার মুখে বলাটা অসুন্দর ছিল, ভাবতেছিলাম বলবো কি বলবো না, সিনিয়র মানুষ। তো আমি ওই বক্তাকে ধন্যবাদ জানাই যে আমাকে
এই মহা বিপদ থেকে রক্ষা করছে। তিনি বলছেন যে গত 14 বছর আর এই ইউনূস সরকারের 1 বছরে, আমি কোনো দলের কথা বলি না, ইউনূস সরকারের কথা বলছি, কিন্তু কে করছে সেটা ইউনূস সাহেব বের করবে। ওনার এই পিরিয়ডে যে পরিমাণে 16 বছরের সাদাবাজি, দখলবাজি, টাকা পাচার, হুন্ডা ব্যবসা, বেগম পাড়া, তারপরে অন্য পাড়া তৈরি হয়েছে, এ দিয়ে প্রায় রাফলি যে হিসাবটা আসছে কয়েক বিলিয়নের, আমি দেখলাম প্রায় 1000 গণভোট করা যায়। কি বলছি, 1000 গণভোট করা যায়। ওনারা গণভোটের টাকা নিয়ে খুবই উদ্বিগ্ন, দেশের জন্য অনেক ভালোবাসা, এটাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু 1000 গণভোট করার মতো টাকা যে সাদাবাজি, লুটপাটবাজি, দখলবাজি, ফাঁসার হইয়া গেছে, এই ব্যাপারে কিন্তু তারা কোনো কনসার্ন করছে না। যদি করতেন তাহলে আমি বলতাম যে না, ওনারা রিয়েলি এটার ব্যাপারে খুবই, দেশের সম্পদের রাজস্ব টাকার ব্যাপারে দে আর ভেরি সিরিয়াস। দেশের কল্যাণের জন্য দিস ইজ নট এ বিগ অ্যামাউন্ট। এবং একজন ইলেকশন কমিশনার, ওনার নাম কি, টুটু কি কি মহিলা একটা, আচ্ছা, উনিও দেখলাম এক জায়গায় বলছে যে 300 কোটি না 3000 কোটি টাকা খরচ হবে। এটা ওনার একটা অধিক বাক্য ব্যয়। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব না টাকা জোগাড় করা। ওনারা কোনো একটি দলকে ফেভার করতে চাচ্ছেন, সেটাও আমার কথা নয়। আমি পরে চিন্তা করলাম যে বিএনপি কেন এত স্ট্রং ল্যাঙ্গুয়েজে বিরোধিতা করছে। ফখরুল সাহেব দেখলাম বললেন যে আমরা জীবনেও মানব না। তো পরে আমার হঠাৎ মনে হইল ডাকসু নির্বাচনের কথা, কারণ ডাকসু, চাকসু, জাকসু, রাকসু নির্বাচনে সবচেয়ে মেধাবী, তরুণ, স্মার্ট, আধুনিক ছেলেদের চয়েসের ভোট দেওয়ার যে একটা চিত্র ফুটে আসছে, ডাকসুটা হয়তো আমি ডাকসু নির্বাচনে খুব ইনভলভ ছিলাম দেখার জন্য, না বুঝে, মানে দূর থেকে দেখার জন্য। তা আমি ধারণা করেছিলাম যে ডাকসুতে বোধহয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছেলেমেলে বুঝতে পারে নাই কারে ভোট দিয়ে ফেলছে। পরে যখন দেখলাম যে জাকসু একই অবস্থা, তখন ভাবলাম যে বোধহয় না বুঝে শুনে দিচ্ছে, সবাই না হইলেও কিছু লোকে। পরে দেখলাম যে রাকসু একই অবস্থা, তখন ভাবলাম যে বাংলাদেশের অবস্থা বোধহয় এর কাছাকাছি। সিটাগাঙে যখন দেখলাম যে একই অবস্থা, তখন কনফার্ম হইলাম যে 4 কোটি তরুণের প্রতিনিধিত্বকারী 4টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত মেধাবী ছাত্রদের মনের অবস্থায় চয়েসটাই এখন এইটা। এখন বিএনপি যদি জানতো যে ছাত্র শিবির সব ইউনিভার্সিটিতে 3 গুণ, 4 গুণ, 5 গুণ ভোট পাইয়া গণবিশ্ববিদ্যালয়ে ইলেকশন হয়েছে, আপনারা অনেকে, আমিও টের পাইনি, শুনছি ওই দলের বিপি ক্যান্ডিডেট নাকি 1 ভোট পাইছে। তো তো সেটি তারা দেখছে যে এটা একটা রিফ্লেকশন হবে। এখন গণভোট যদি হয় আগে, তাহলে আমি নিশ্চিত 80% হার পক্ষে হবে বিএনপি যদি বিরোধিতা করে, আর 20% নার পক্ষে হবে যদি বিএনপি না থাকে। এখন সব ইউনিভার্সিটিতে শিবির, আবার গণভোটেও 80% জামাতের পক্ষে, হার পক্ষে। তো তাহলে জাতীয় নির্বাচনে ওনারা তো বুঝে গেছে এটার ইম্প্যাক্ট ওইখানে পড়বে না। গণভোটে ওনারা জীবনও না যাওয়ার প্রধান কারণ আমি এখন বুঝে পাইলাম যে এই গণভোটও 80% লোক হার পক্ষে থাকবে, এবং এটারই প্রতিফলন হবে জাতীয় নির্বাচনে। তো জাতীয় নির্বাচনের আগে যদি একটা জাতীয় নির্বাচন হয়ে যায়, এটা তো একটা ধরনের জাতীয় নির্বাচন, তো তাহলে তারা এই নির্বাচনটাকে কেন মানবেন সচেতনভাবে, যেটা 80% ওনাদের চিন্তার চেতনার সমর্থনের বিপরীতে যাবে। তবে একটা জিনিস আছে, তারা যদি হাঁ ভোটের পক্ষে থাকে, আমরাও হাঁ ভোটের পক্ষে থাকি, তাহলে আর মানুষ এটা বুঝতে পারবে না যে বিএনপির পক্ষে হাঁ কত, জামাতের পক্ষে হাঁ কত। সুতরাং এটা তাদের একটা কৌশল হইলে আমি মনে করি ওনারা এখানে মোটামুটিভাবে একটা, শব্দটা বলতে চাই না, একটা সুন্দর পরিবেশ এখানে থাকতে পারবে। আমি লাস্ট কথা বলছি,
কিছু কথা তো আমরা পলিটিক্যাল রেটরিক হিসেবে বললাম, সব কথাটি আমি খুব সিরিয়াসলি বলি নাই, কিছু সিরিয়াসলি বলছি। আমরা চাই, এখনও চাই যে দেশটা এখন যে হঠাৎ, আমরা সকলে তো নির্বাচনের প্রস্তুতি দিচ্ছি, আপনারা জানেন। আমরা 300 আসনে নমিনি দিছি, কাজ করতেছি, তারপরে বলে জামাত ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায় না। ওনারা তো এখন নমিনেশন একজনেরও ঠিক করতে পারেন নাই, কিন্তু ওনারা বলেন যে ওনারা পুরা ফেব্রুয়ারিতে চায়। তো আমরা কি অপরাধটা করতেছি? ক্যান্ডিডেট দিলাম, ভোটের জন্য টাকা খরচ করতেছি, পোস্টার ছাপাইছি, জিন্দাবাদ করতেছি, মুর্দাবাদ করতেছি, ইলেকশনে যাব, সব কথার পরে ইলেকশনে যাবো করতেছি, ফেব্রুয়ারির কথা কইছি, যত দাবি আছে সব দাবি পেশ করি করতেছি, পূরণ করে আদায় করে ফেব্রুয়ারিতে ইলেকশন করব। এতবার ফেব্রুয়ারি কইছি, জীবনেও এত ফেব্রুয়ারি আগে উচ্চারণ করিনি। তারপরে ওনারা বলে যে জামাত ইলেকশনের ভিতরে ষড়যন্ত্র করতেছে, আর ওনারা এখনো ক্যান্ডিডেট নমিনেশন দেয়নি, কিন্তু বলে যে ওনারাই ফেব্রুয়ারিতে নির্বাচনের চ্যাম্পিয়ন। এখন এইসব কথা নিয়ে জোগাড় করবে। আমি পরিষ্কার বলছি, বিএনপি এই ইস্যুকে, জামাতকে জড়ানো বিএনপির রাজনীতির জন্যে কতটুকু কল্যাণ হয়েছে আমি জানি না। তবে আমি এটা স্পষ্ট বলি, এটা একেবারেই অপ্রয়োজনীয়, একেবারেই অপ্রাসঙ্গিক, এবং একেবারেই জামাতের এখানে কোনো দায়বদ্ধতা নাই। তো জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি জাতিকে এটা পরিষ্কার বলে দিতে চাচ্ছি যে জামাত, বিএনপি যতই উস্কানি দেয়, জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না, হবে না। আমরা চাই মানুষের ভিতরে যে একটা আতঙ্ক, সন্দেহ তৈরি হয়েছে, মানুষ কিন্তু আতঙ্কিত যে কী হবে, এই মানুষের আতঙ্ক দূর করে কি হবে এটাকে স্পষ্ট করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো। সুতরাং যাই করছে, লেট আস ফরগেট অ্যান্ড ফরগিভ। যাই করতেছে, লেট আস স্টপ। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি, এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোটের জন্য গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি, এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আজকে সমস্যা, আসলে সব ইস্যু নিয়ে আমরা বসি। উত্তেজনা হয়েছে, আবার পানি ঢেলে দিলে তো আগুন নিভে গেছে। বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলো এই ধরনের দায়িত্বহীন অস্পষ্টতা এটা চায় না। মানুষ চায় একটা সমঝোতা, একটা সমাধান। আমি সেই আলোচনার জন্য আহ্বান করছি। জামাত ইসলামী এবং বিএনপি যদি একটি সমঝোতার কাছাকাছি আসে, তাহলে বাকি যারা রাজনৈতিক স্টেক আছে আমরা তাদের সাথে আলোচনা করব একটা গাইডলাইন তৈরি করে। তখন এটা সার্বজনীন সকল দলের একটি মত হিসেবে রূপান্তরিত হবে। আর যদি তাই হয়, তাহলে আমরা আশা করি আজকের যে সংকটের আভাস আমরা দেখছি, সেখান থেকে এই যাত্রী পরিত্রাণ পাবে। আরেকটি কথা ওনারা বলেন, সকলেই বলেন, যে যদি সমঝোতা না হয়, ইলেকশন না হয়, তাহলে কী হবে? ফেসিবাদ এসে যাবে। তো ফেসিবাদ আসবে, আপনি তো বলতেছেন। তো ফেসিবাদ আসলে, আপনি যদি ফেসিবাদ না চান, তো তাইলে আসেন, শান্ত হন, আমরা শান্ত হই, সবাই মিলে আমরা করি। মানে অন্যের উপর দায়িত্ব আমার শতভাগ। আমরা যখন আপনার প্রশাসনের কথা বলি যে বিএনপি 80 ভাগ, পরের দিনই বিএনপি বলছে জামাত 80 ভাগ। তা আমি যে জামাত যেখানে যেখানে 80 ভাগ আছে সবগুলোকে ট্রান্সফার করে দেন, আমরা রাজি আছি। তো তাহলে ওরা বলে কেন 80 ভাগ নিচে আর 20 ভাগ যে বাকি আছে, এসব কথা বলে ওইটাও নিয়ে আপনারা শতভাগ হইতে চায়। তো এসব রাজনীতি কৌশল তো আজকাল মানুষ বুঝে যায়। আমরা কৌশলী হইতে চাই না, আমরা খেলতে চাই না, এবং রাজনীতির খেলা আছে, কিন্তু বেশি খেলাটা রাজনীতিকে ঝুঁকিপূর্ণ করে দেয়। সেই জন্য আমি এই উদাত্ত আহ্বান আজকে জানানোর জন্য বলছি যে আমরা তো বলেছি, বিএনপিকে আমি আহ্বান করছি যে আসেন আমরা বসি,
হোটেলে বসি, আমরা কথা বলি, বলে একটা সমন্বয়, সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশ কীভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন, সার্বভৌম নতুন বাংলাদেশ হতে পারে, আমাদের এজেন্ডাগুলো কী। আমরা মনে করি একটা রোড তৈরি হওয়া উচিত, এই রোডের বাউন্ডারি কেউ ক্রস করবে না, এবং এই রোডের ভিতরেই আমরা প্রতিযোগিতার দৌড় দেব, ঠিক আছে? তাহলে জাতি একটা স্বস্তি পাবে। এবং আমি ঐকমত্য কমিশন এবং প্রধান অ্যাডভাইজারের কাছে অনুরোধ জানাবো, আপনি মেহরবানি দৃঢ় থেকে যাহা সঠিক আপনি সেই সিদ্ধান্ত নেন, জনগণ আপনার পাশে থাকবে। আপনি কত লোকের সমর্থন চান? লাখ লাখ? ইয়েস। কোটি কোটি? ইয়েস। আপনি বলেন কত লোকের সমর্থন আপনি চান, এই জাতি আপনাকে সে সমর্থন দেবে। আপনি কোনোভাবেই অন্যায় এবং অন্যায্যতার ব্যাপারে আপনি নমনীয় হবেন। এটা দেশের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের সুনির্বন্ধ, সশ্রদ্ধ, আন্তরিক আবেদন। আপনাদের সবাইকে ধন্যবাদ।